প্রথম দিনের অনুষ্ঠানের প্রথম পর্বের শেষে আমরা যে আলোচনা চক্রে থাকছি সেই আলোচনা চক্রের বিষয় আধুনিক বাংলা সাহিত্যে সমকালের ছাপ থাকছে কি। এই বিষয়ে আলোচক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর সনত নস্কর এবং এই সময়ের জনপ্রিয় গল্পকার ঔপন্যাসিক কবি জয়দীপ চক্রবর্তী। এই আলোচনা চক্রে সূত্রধর হিসেবে উপস্থিত থাকছেন আমাদের সকলের প্রিয় গদ্য এবং পদ্যশিল্পী শ্রী ভগীরথ মাইতি। আমি তাদের সকলকে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। মঞ্চে আসছেন অধ্যাপক ডক্টর সনত নস্কর, গল্পকার ঔপন্যাসিক জয়দীপ চক্রবর্তী এবং এই অনুষ্ঠানটির সূত্রধর কবি গদ্যশিল্পী শ্রী ভগীরথ মাইতি। আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসন গ্রহণ করবেন। এখন আমরা একটি আলোচনা চক্রের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। এই আলোচনা চক্রের বিষয় আধুনিক বাংলা সাহিত্যে সমকালের ছাপ থাকছে কি। আলোচক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সনত নস্কর, গল্পকার ঔপন্যাসিক এবং অবশ্যই কবি শ্রী জয়দীপ চক্রবর্তী। সেই সঙ্গে এই আলোচনা চক্রের সূত্রধর আমাদের সকলের প্রিয় কবি গদ্যশিল্পী এবং পদ্যশিল্পী শ্রী ভগীরথ মাইতি। আমি এখন মাইক্রোফোনটি শ্রী ভগীরথ মাইতির হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলেছি আমরা। যে সমস্ত সাহিত্য সৃষ্টি নিয়ে আমরা বঙ্গবাসীরা মূলত এখন দিন যাপন করছি, সেই সাহিত্যের মধ্যে সমকালীনতা, এটা নিয়ে একটি আলোচনা চক্র এখন আলোচনায় অংশ নিচ্ছেন আমাদের ভীষণ পরিচিত এবং শ্রদ্ধেয় মানুষ ডক্টর সনত নস্কর, রয়েছেন আমাদের অনুজ প্রতিম খুব প্রিয় মানুষ জয়দীপ চক্রবর্তী। আমি আবার মনে করিয়ে দিই যে আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই আলোচনাটি হলো আমাদের বঙ্গ সংস্কৃতিতে মূলত যে সাহিত্য চর্চা চলছে সেই সাহিত্য চর্চা কতখানি সমকালীনতা দাবি রাখে সেরকম একটি বিষয় নিয়ে আজকের আলোচনা চক্র। আজকের আমরা যে লিফলেটটা করেছি, আমন্ত্রণী লিখেছি, তাতেও লিখেছি যে এখনকার কবিতা, সাহিত্য, গল্প, ছড়া ইত্যাদি সমস্ত সাহিত্য কেন্দ্রিক সৃষ্টিতে সমকাল ধরা পড়ছে কি। এই যে কথাটি লেখা হলো ধরা পড়ছে কি, কথাটা যে ঢঙে পরিবেশিত করেছি আমরা, তাতে প্রায় আমরা সকলেই একটিভাবে খুব উজ্জ্ব রেখেও একটি জিনিসকে মান্যতা দিচ্ছি বোধ হয়, সেটা হচ্ছে সমকালকে ধরা পড়ছে না। আমাদের যে প্রস্তাবটি রয়েছে যে সমকাল ধরা পড়ছে কি, এই প্রস্তাবের মধ্যে কোথাও একটা নঙ্গর্থক ভাব কিন্তু আমরা প্রচ্ছন্নভাবে দিয়ে রেখেছি যে সমকালীনতা নেই, অথবা থাকলেও তা যৎকিঞ্চিত। এই বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন আমাদের জয়দীপ চক্রবর্তী, আমাদের ভাতৃপ্রতিম, রয়েছেন আমাদের শ্রদ্ধেয় মানুষ ডক্টর সনত নস্কর। আজকের আমরা যে জায়গায় বসে আজকের এই আলোচনাটা করছি, আমি চাইব আমি একজন সঞ্চালক হিসাবে, এই আলোচনা চক্রের সঞ্চালক হিসাবে, বাংলা ভাষা নিয়ে আমার বিরাট কিছু পাণ্ডিত্য নেই, কিন্তু আমি প্রথমেই বলে রাখি আমি বাংলায় খুব পণ্ডিত মানুষ নয়। বাবা মা যেরকম করে বাংলা ভাষা বলতে শিখিয়েছিলেন সেই ভাষাতেই আমি কথা বলি। আমার মধ্যে কোনো বাংলার শাস্ত্রীয় ব্যাকরণ আমার মধ্যে পাওয়া যাবে না। কেন বললাম এই কথা? বললাম এই জন্যই যে প্ল্যাটফর্মে, যে জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা আমাদের এই আলোচনা চক্রটি করছি, সেখানে আমি আলোচকদের অনুরোধ করব
আপনারা আমাদের জন্য যা বলবেন, আজকের বিষয়টি নিয়ে আপনারা আলোচনায় যা বলবেন, সেটা খুব যেন প্রবন্ধ না হয়। এমনভাবে বলবেন, ঘরোয়াভাবে বলুন, যাতে আমাদের মগজে ব্যাপারটা ঠিক মতন ঢোকে। অর্থাৎ আমি শাস্ত্রীয় আলোচনা চাইছি না, আমরা চাইছি আপনি বাড়ির মানুষের সঙ্গে, আমরা সবাই বাড়ির মানুষ, আপনি সংসারের মানুষদের বলছেন যে আজকের সাহিত্যে সমকালীনতা নিয়ে ঠিক সেই ঢঙ্গে আলোচনা হোক। তাহলে কি হবে, আমরা যে জায়গাটায় বসে আজকের এই আলোচনাটা করছি, আমাদের সকলের পক্ষে সেটা খুব উপভোগ্য হয়ে উঠবে। এটা আমার ব্যক্তিগতভাবে আমার অনুভবে মনে হয়েছে, এবং সেই অনুভবটাই আপনাদের মধ্যে আমি প্রস্তাব আকারে রাখলাম। আমরা প্রথমে একটি আলোচনায় ঢোকার জন্য জয়দীপকে বলবো যে এই যে আমরা বলছি সাহিত্যে সমকালীনতা, এটা আসলে কি? সমকাল নিয়ে কিন্তু সাহিত্যে সমকাল নিয়ে বিদগ্ধজনেরা বিভিন্ন সময়ে নানা কথা বলেছেন, তার মধ্যে মতভেদ হয়েছে। কেউ কেউ ভাগ করতে চেয়েছেন কোনো দশক নিয়ে, 60-এর দশক, 70-এর দশক, 90-এর দশক, 00 দশক, আমরা কোন জায়গাটাকে সমকাল হিসাবে ধরব। কখনো কখনো বলা হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে নাকি দেশভাগের পরবর্তী সময়, কোনটাকে আমরা সমকাল বলবো। আসলে সমকাল কার কাছে কেমন, এই নিয়ে কিন্তু নানা রকমের মতভেদ রয়েছে। কিন্তু সাদা বাংলায় আমরা সাহিত্যে সমকালীনতা বলতে কি বুঝবো, সেই প্রসঙ্গে আমাদের নিজের মতন করে আমাদের বোঝাবে আমাদের ভাতৃপ্রতিম জয়দীপ চক্রবর্তী। সম্মাননীয় সনদদা এবং সম্মাননীয় সঞ্চালক ভগীরথদা এবং আপনারা সামনে যারা আছেন সকলকেই আমার শ্রদ্ধা জানাচ্ছি। আসলে মোশানে যে প্রশ্নটি করা হয়েছে যে বর্তমান সাহিত্যে বা সাহিত্যে সমকালীনতার ছাপ আমরা দেখতে পাচ্ছি কি না, আসলে এই সমকাল বলতে আমার যতদূর মনে হচ্ছে, বোঝানো হচ্ছে একজন স্রষ্টা তিনি যে কালখণ্ডে বসে লিখছেন, সৃষ্টি করছেন, তার সময়টা তার লেখার মধ্যে ধরা পড়ছে কিনা। এই প্রশ্নটি উত্থাপিত হচ্ছেও খুব সঙ্গত কারণে, কেননা আপনারা সকলে জানেন যে ইতিহাসের যে উপাদানগুলি নিয়ে আমরা চর্চা করি, অর্থাৎ একটা চলে যাওয়া সময়কে খোঁজার জন্য যে যে উপাদানগুলোকে আমরা বিবেচ্য বিষয় বলে মনে করি, সাহিত্য তার মধ্যে অন্যতম প্রধান একটি মাধ্যম। এবং আমরা যারা ভাষা এবং সাহিত্যের চর্চা করি, আমি অনধিকারী, পাশে সনদদা আছেন, আর এই বিষয়ে অথরিটেটিভ পার্সন একেবারে, আমার খানিকটা স্পর্ধা যে কথাটা বলতে যাচ্ছি সনদদার পাশে বসে, সেটা হচ্ছে যে একেবারে বাংলা সাহিত্যের যে আদিকাল, অর্থাৎ চর্যাপদের সময় থেকেই যদি আমরা বাংলা সাহিত্যকে দেখি, আমরা দেখব যে সেখানে সেই সময়ের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা বলি যে উঁচা উঁচা পাবত তহি বসই সবরি ওয়ালি, আমরা সেখানকার একটা সমাজ চিত্র দেখতে পাচ্ছি। পরবর্তীকালে যখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আসছি বা পদাবলী সাহিত্যে আসছি, সেখানেও কিন্তু আমরা দেখছি যে দেবতার যে মানবায়ন, সেই দেবতার মানবায়নটাও কিন্তু সমকাল নির্ভর। যখন আমরা পড়ছি যে সেই রাধার অভিসারের পদগুলি, যে কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি গা গরি বাড়ি ঢালি করি পি ছলো চলতহি অঙ্গুলি চাপি, মানে রাধা কৃষ্ণের সঙ্গে গোপনে দেখা করতে যাবেন, তো তিনি প্র্যাকটিস করছেন বাড়িতে, যে ঘরের মধ্যে ঘড়া ঘড়া জল ঢেলেছেন, তার ওপর কাঁটা বিছিয়েছেন, কাপড় ছিঁড়ে পায়ের মঞ্জির বেঁধেছেন যাতে শব্দ না হয়, তার ওপরে পা টিপে টিপে হাঁটছেন। অর্থাৎ এটাও কিন্তু সমকাল, যে এই যে পরকীয়া প্রেম, সেই পরকীয়া প্রেম সংক্রান্ত যে সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা, সেই সময়টাই কিন্তু এই কবিতার মধ্যে আসছে। ওই একই ধারা আজ পর্যন্ত, অর্থাৎ আজকে বসে যে লেখাটি কোনো একজন সাহিত্যিক লিখছেন বা কোনো একজন কবি লিখছেন, সেটা খুব সচেতনভাবেই হোক বা তার অবচেতনে, তিনি তার যে চারপাশ, তার যে ব্যক্তি অভিজ্ঞতা,
সেটার তিনি একটা প্রতিচ্ছবি তৈরি করেন। আসলে যারা লেখালেখির চেষ্টা করেন তারা জানেন যে আমরা যা লিখি আসলে আমরা আত্মখনন করি, আমরা নিজেদেরকে খুঁড়ি। প্রত্নতাত্ত্বিক যারা তারা যেমন বহির্বিশ্বকে খুঁড়ে একটা লুপ্ত ইতিহাস বার করার চেষ্টা করেন, তেমনি আমরাও আত্মখনন করি। আমাদের নিজেদের মধ্যে জমে থাকা যে পলি, সেই পলি খুঁড়ে খুঁড়ে আমাদের মনের গহীনে লুকিয়ে থাকা যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলোকে আমরা প্রকাশ করার চেষ্টা করি। এইখানেই কিন্তু কনফিউশনটা তৈরি হয়, যার জন্যে আমার মনে হয়েছে এই প্রশ্নটা। কেননা সমকাল মানে আমি যদি মনে করি যে আজকের 11ই সেপ্টেম্বর সবসময় তেমনটি হয় না। কারণ ওই যে বললাম যে আমি তো আত্মখনন করছি, আমি আমার নিজের মনের পলি খুঁড়তে খুঁড়তে হয়তো বিগত শতাব্দীর 8-এর দশকের মাঝামাঝি সময় পৌঁছলাম, যে সময় আমি হাই স্কুলের ছাত্র। সেই সময়কার কোনো একটা অভিজ্ঞতা আমার লেখার মধ্যে উঠে আসছে। কিন্তু যখন আমি সেটা লিখছি তখনও লেখক আমি, যে আমি দ্রষ্টা হিসেবে সেটা লেখার চেষ্টা করছি, যখন গল্প বা কবিতা লিখছি, তারও কিন্তু সময়ের একটা ছাপ থাকে। এইবারে যে পাঠক পড়ছেন সেই পাঠক তার ব্যক্তি অভিজ্ঞতা দিয়ে সেটিকে অনুধাবন করার চেষ্টা করেন। সেই চেষ্টাটা যখন সমাপতিত হয়, যখন অনুনাদিত হয়, তখন মনে হয় যে এই লেখাটা তো আমারও লেখা। যখন সেটা অনুনাদিত হলো না, তখন আমার মনে হয় যে এই লেখাটা কোথাও পদচিহ্নময় হয়েও বোধহয় দিকচিহ্নহীন হয়ে গেল। আমি ওই জন্যে দুটি কথাই বলছি, যে যদি আমি মনে করি যে সাহিত্যের ক্ষেত্রে সমকালীনতার প্রভাব থাকতেই হবে, আমি তার বিপ্রতীপ কথা বলছি, থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তা যদি থাকতো তাহলে ইতিহাস নির্ভর উপন্যাস লেখা হতো না এবং মানুষ সেটাকে এতভাবে নিতেন না। আপনাদের ইনফরমেশান দিই, শরদিন্দুর ঐতিহাসিক কাহিনী সমগ্র নতুন প্রিন্ট হয়েছে 995 টাকা, 300 টাকায় আমি কিনেছিলাম বহুদিন আগে। মানুষ কিনবে জানে বলেই যারা প্রকাশক তারা এইরকম সোনার দামের মতন বইয়ের দাম করছেন। অর্থাৎ এই ঐতিহাসিক কাহিনীগুলো তার একটা বিক্রয় সম্ভাবনা আছে, তার একটা বাজার সম্ভাবনা আছে, এটা ভেবে নিয়েই প্রকাশক এই রকম দাম করছেন। অর্থাৎ আমরা সাহিত্যে শুধুই মাত্র যে সমকাল খুঁজব তা কিন্তু নয়। নিশ্চয়ই ভগীরথদা পরে আবার আমাকে বলবে, আমি তখন এই সময়ের যে সাহিত্য লেখা হচ্ছে আমি তার থেকে আপনাদের কিছু উদাহরণ দিয়েও দেখাতে পারি। মানে আমি স্মৃতি থেকে বলতে হবে, আমি হয়তো নির্দিষ্ট পংক্তিগুলো বলতে পারবো না, কারণ আমার ফোনের মধ্যে আমি কিছু লিখেছিলাম, কিন্তু ফোনটা আমি আসার সময় বাড়িতে ফেলে রেখে চলে এসেছি ভুল করে। কিন্তু আমি সূত্রগুলো ধরিয়ে দিতে পারবো আপনাদের, যে ইদানিং, একেবারে ইদানিং কালের মধ্যে যে লেখাগুলো হচ্ছে তার মধ্যেও কিভাবে সমকাল ঢুকে পড়ছে, আবার কিভাবে পেরিয়ে আসার সময়টাও ঢুকে পড়ছে। আমি এই দুটো দিকই দেখাবো। অর্থাৎ মাটির ওপর থেকে আমি যা খুঁজে পাচ্ছি কুড়িয়ে নিচ্ছি, আবার মাটি খুঁড়ে যেগুলো আমি বার করছি, উৎখননের ফলে যে অভিজ্ঞতা বার করছি, এই মাটি আমি অন্তরের মাটির কথা বলছি। অর্থাৎ একেবারে ওপরে যেটা রয়েছে, তাৎক্ষণিক যেটা আমি দেখলাম, তার প্রতিক্রিয়া স্বরূপ লেখক যেটি লিখছেন তেমন উদাহরণও আমি দেব। একদম এই সময়ের সাহিত্য থেকে আবার বিগত সময়, চলে যাওয়া সময়ের অভিজ্ঞতা কিভাবে জারিত হচ্ছে, যেটা একসময় ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন কবিতার ক্ষেত্রে, যে আমাদের সঞ্চিত অভিজ্ঞতা, ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, তার অত্যন্ত বিখ্যাত একটি কথা, যে আমাদের বহুদিন আগের যে সঞ্চিত স্মৃতি সেটা পরবর্তীকালে সঠিক উৎসেচক যখন আমাদের জীবনে আসে, সেই প্রভাবের ফলে সেই পুরনো স্মৃতির আমরা জাবর কাটি কীভাবে, সেটা কিভাবে কাব্য হয়ে ওঠে, সেটা আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করব। আবার আমরা প্রাথমিকভাবে শুনলাম, জয়দীপ বললেন, আপনারা আপনাদের মতামতগুলো একটু পরে বলবেন, তার জন্য একটা পর্ব রয়েছে আমাদের। এখন একটি কথা মনে পড়ছে জয়দীপের এই কথা শুনতে শুনতে, যে মহৎ সাহিত্যকে সমকালীন হতে হবে, এই কথাটা যারা বলেন জয়দীপ ঠিক সেই পথে হাঁটেন না, এবং তিনি উদাহরণ দিয়েও সেগুলো বললেন। মনে পড়ছে একটি ঘটনার কথা, যখন বিমল মিত্র, বিখ্যাত সাহিত্যিক, তিনি কলেজ স্ট্রিটে গেছেন একজন প্রকাশকের কাছে। তো
বেলা 12টার দিকে ওখান থেকে বিমল মিত্র বেরিয়ে আসবেন বাড়ির জন্য। প্রকাশক বললেন যে আমি যাওয়ার সময় আপনাকে বাড়িতে নামিয়ে দিতে পারি, আপনি যদি আমি যাওয়ার পথে একটুখানি পাইকপাড়া 5 মিনিটের জন্য যাব, তারপরে আমরা একসঙ্গে চলে যাব, একসঙ্গেই আমরা বেরোবো, পাইকপাড়ায় শুধু আমি মিনিট 5-এর জন্য একবার নামবো। বিমলবাবু ভাবলেন ভালোই তো হলো, আমি আবার ট্যাক্সি ধরবো, মুখ করবো, নানান সমস্যা, ট্যাক্সি আবার পাবো কি না পাবো, তার থেকে ঠিক আছে প্রকাশের সঙ্গেই যাই। প্রকাশক মশাইয়ের সঙ্গে উনি চললেন। চলতে চলতে যখন টালা ব্রিজ এসেছে, সেখান থেকে গাড়ি যখন পাইকপাড়ার দিকে ঘুরছে, তখন বিমলবাবু বললেন প্রকাশক মশাইকে, আচ্ছা আপনি পাইকপাড়া যাচ্ছেন কেন? তখন প্রকাশক বললেন, আসলে আজকে তারাশঙ্কর বাবুর জন্মদিন, একটু মিষ্টি দিয়ে প্রণাম করে আবার গাড়িতে উঠে আমরা চলে যাব, মিনিট 5 সময় লাগবে। তো বিমলবাবু গম্ভীর হয়ে রইলেন। তারাশঙ্কর বাবুর বাড়ির একটু দূরে, গাড়ি ঢুকছে না বলে একটু দূরে গাড়ি দাঁড়ালো। তো প্রকাশক মশাই নামার সময় বললেন, বিমলবাবু চলুন না, একসঙ্গেই যাই। তো বিমলবাবু না না, ও আপনি যান, আমি যাব না। তো প্রকাশক মশাই তারাশঙ্করের বাড়িতে গেছেন। তারাশঙ্কর বাবু যখন শুনলেন যে বিমলবাবু গাড়িতে বসে আছেন, উনি খালি গায়ে ধুতি পরে ওই অবস্থাতেই খালি পায়ে ছুটতে ছুটতে উনি কিন্তু ট্যাক্সির কাছে চলে এলেন। এসে বিমলবাবুকে বলেন, আরে চলুন চলুন ভাইয়া, আপনি এখানেই বসে রয়েছেন, এই কাছেই আমার বাড়ি। তো বিমলবাবু তখন কিন্তু ভেতরে ভেতরে রাগি দেখে খুব কাঁই হয়ে আছেন। উনি বলছেন, এত বুড়ো বয়সে আবার ম্যারাপ বেঁধে আবার ভিয়েন বসেছে, জন্মদিন পালন করা হচ্ছে। তো বিমলবাবু বলেন, না না আমি যাব না, আমার ভাই বাড়ি গিয়ে আবার এক্ষুনি লিখতে বসতে হবে, আমি আপনার বাড়ি যেতে পারবো না। তো তারাশঙ্কর বাবু বলেন, হ্যাঁ গিয়ে আপনি কি লিখবেন সে তো আমি জানি, ওই তো পুরনো দিনের কথা সব লিখবেন, ওইগুলো লিখতে গেলে ভাবতে হয় না, বুঝলেন, বরং আধুনিককালের জিনিস লিখতে গেলে মগজে একটু তেল দিতে হয়, একটু সার জল দিতে হয়, আপনি তো সেই লিখবেন পুরাকালের জিনিস, ও কি লিখবেন আমার জানা আছে। তো যাই হোক, এত কিছু কথা বলার পরে বিমলবাবু কিন্তু গাড়ি থেকে নামলেন না, কিছুটা গোয়ার মানুষ ছিলেন। তো তারপরে শেয়ানে কোলাকুলি হচ্ছে, বুঝতেই পারছেন কেউ দমবার পাত্র নয়। তো বিমলবাবু বাড়ি গেলেন, গিয়ে লিখতে বসলেন যে একটু যোগ্য জবাব দেওয়া দরকার। উনি লিখলেন, কড়ি দিয়ে কিনলাম। এটা লেখার পর আপনারা সকলেই জানেন যে পাঠক মহলে ভীষণভাবে সমাদৃত হয়েছিল কড়ি দিয়ে কিনলাম, ভীষণভাবে সমাদৃত হয়েছিল। কিন্তু তারাশঙ্কর বাবু যেটা নিয়ে বলেছিলেন সেই তো পুরনো দিনের কথা লিখবে, সেই রকম কাহিনী নিয়ে লেখা হয়েছিল সাহেব বিবি গোলাম। সেটা কিন্তু সবসময়ই কড়ি দিয়ে কিনলাম এই উপন্যাসটাকে ছাড়িয়ে অনেক উঁচুতে ছিল চিরদিনই, এবং তখন বিয়ে বাড়িতে উপহার দেওয়া মানেই দেওয়া হতো সাহেব বিবি গোলাম, এবং তখন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে একটা করে অনেকে বিজ্ঞাপন লাগিয়ে দিতেন, আর সাহেব বিবি গোলাম নেওয়া হচ্ছে না, এইরকম একটি অবস্থা। এই হচ্ছে সমকালীনতা, যেটাকে তারাশঙ্কর বাবু বলেছেন, ও কি লিখবেন আমার জানা আছে, সেই তো পুরনো দিনের কথা লিখবেন। তো আজকের এই অধুনা বঙ্গ সাহিত্যে সমকালীনতা এই প্রসঙ্গে এই কথাটি ভীষণভাবে আজকের এই ঘটনার কথা মনে পড়ছে। সেই জন্যই একদিন দুপুরবেলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মধ্যাহ্ন ভোজন সাজছেন সেই তারাশঙ্কর বাবুর বাড়িতে। তারাশঙ্কর বাবু তখন সম্রাট, সাহিত্য সম্রাট, বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট খেতাব পেয়েছিলেন, সেটার জন্য বলছি না, তখন কিন্তু তারাশঙ্কর বাবু সাহিত্যের মধ্য গগনে, তখন রমরমিয়ে সকলের কাছে সমাদৃত মন্বন্তর, হাঁসুলিবাকের উপকথা, গণদেবতা, এরকম সব ভীষণ ভীষণ ভালো ভালো উপন্যাসগুলি। তখন বিভূতিভূষণ বাবু একদিন দুপুরবেলা তারাশঙ্কর বাবুর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করছেন, নানা রকম খাওয়া দাওয়া হলো, গলদা চিংড়ি, গাওয়া ঘি, নানা রকম বামুন বাড়ির খাওয়া দাওয়ার পরে বিভূতিভূষণ একটুখানি দিবানিদ্রা যাওয়ার একটু শখ ছিল, উনি এবার একটু হাঁসফাঁস করছেন, খাবারটা কিঞ্চিত বেশি হয়েছিল। তো শুতে দেবেন কেন? তারাশঙ্কর বলছে, না এখন সাহিত্যের আলোচনা হবে, তোমাকে এত পয়সা খরচা করে আমি খাওয়ালাম, আর তুমি বাবু এখন শোবে, বালিশ ফালিশ নিয়ে সে চলবে না, চলো আমরা সাহিত্যের আলোচনায় বসি। নিমরাজি হয়ে বিভূতিভূষণ বসলেন। তো একথা সে কথার পরে তারাশঙ্কর বাবু বললেন, বুঝলে বিভূতি, তুমি না সেই তোমার সেই গো ছেড়ে বেরোতে পারলে না, বুঝলে, সেই সাঁই পাবলা, বুঝলে, সেই সব থেকে তোমার আর উত্তরণ হলো না, ও তুমি কিছুই করতে পারবে না, বুঝলে, ওখান থেকে একটু বেরোনো দরকার, বুঝলে, এই দেখো না দেশ স্বাধীন হলো, মন্বন্তর হলো, চারিদিকে হানাহানি কাটাকাটি চলছে, এগুলো তোমাকে কিছুমাত্র নাড়া দেয় না, তুমি কি সেই সাঁই বাবলার মধ্যে যে সেই আটকে গেলে, সেখান থেকে তুমি আর কিছুতেই বেরোতে পারলে না, ওখানে কাঁটাই জড়িয়ে রইলে। তো বিভূতিভূষণ বাবু বললেন, তাহলে কি আমার কিছুই হচ্ছে না? তারাশঙ্কর বাবু ভাবলেন, বিভূতি বোধে মনে মনে কষ্ট বললো, বলছে না তা বলিনি, হচ্ছে একটা জিনিস, কিন্তু তুমি বাঁচবে না, বুঝলে, এইসব লিখে কিন্তু বাঁচা যায় না।
তো বিভূতিভূষণ খুব কষ্ট পেলেন। বাড়ি থেকে বেরোনোর পথে, তারাশঙ্কর বাবুর বাড়ি থেকে বেরোনোর পরে উনি সোজা বাড়ি গেলেন না, উনি মনের দিকে চলে গেলেন টালিগঞ্জে, চলে গেলেন কবিশকর কালিদাস রায়ের বাড়িতে। কালিদাস বলল, এই আবার উৎপাতটা দুপুরবেলায় সেখানে হাজির হলো কেন? মুখ টুকাম উস্কো খুস্কো লাগছে, বলছে কি হয়েছে বিভূতি, কি এ তোমার এরকম উড়নচণ্ডী অবস্থা দেখছি? বলছে না জানেন দাদা, তারাশঙ্কর দা এরকম এরকম বলেন, আমার কি সত্যি কিছু হচ্ছে না গো। তখন কালিদাস রায় একটা কথা বলেছিলেন বিভূতিভূষণকে, বলেছিলেন যে প্রতিমার গায়ে স্বর্ণালঙ্কার চাপাচ্ছেন তারাশঙ্কর, সে যোগ্যতা তার আছে। তুমি ওই দেবীর নাকে একটা হীরের নাকছাবি পরিয়ে দিয়েছ বিভূতি, এই নাকছাবিটাই কিন্তু চির উজ্জ্বল হয়ে থাকবে, স্বর্ণালঙ্কার লোকে দেখবে না। এখন তারাশঙ্কর এবং বিভূতিভূষণ এ দুজনের মধ্যে তুল্যমূল্যে আমরা যাচ্ছি না, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ভীষণভাবে নাড়া দেয় আমাদের। অর্থাৎ মহৎ সাহিত্যে সমকালীনতা, মহৎ সাহিত্যের সমকালীনতা খুব জরুরি কিনা এই বিষয়টি কিন্তু খুব প্রাসঙ্গিক আজকের আলোচনায়। আমাদের মধ্যে রয়েছেন আমাদের প্রিয় মানুষ এবং শ্রদ্ধেয় মানুষ সনদদা, সনদবাবু, সনদ নস্কর। এক নামেই উনি এখানে পরিচিত, আলাদা করে ওনার পরিচয় দেওয়ার একটা প্রয়োজনও পড়ে না। ওনার কাছে শুনবো মহৎ সাহিত্যের সমকালীনতা এই জিনিসটি কতখানি যুক্তিসঙ্গত বা গোষ্ঠী বিচারে রাখার জন্য সাহিত্যকে সমকালীনতায় পরীক্ষা করা হয় কিনা বলবেন সনদবাবু। আজকের এই মুহূর্তে এখানে যেটা চলছে সেটা ঠিক সাহিত্যের ওই অর্থে কোনো বাঁধা ধরা আলোচনা না, এটা সাহিত্যের আড্ডা। এবং সেই আড্ডাধারী আমরা যারা তিনজন আছি এখানে, আমার সঙ্গে যারা আড্ডা দিচ্ছেন ভগীরথবাবু এবং জয়দীপ আমার বয়স কনিষ্ঠ, আমি তাদেরকে যথোচিত সম্ভাষণ করছি, সম্মান জানাচ্ছি। এবং আপনারা যারা এই সাহিত্য আড্ডা এই মুহূর্তে উপভোগ করছেন, আপনাদেরকেও আমি শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা নিবেদন করি। একটা চমৎকার কথা বলছেন ভগীরথদা যে মহৎ সাহিত্য সমকালীন কিনা। এখন প্রশ্ন উঠছে যে মহৎ সাহিত্য বলতে আমরা কি বুঝব, কোন সাহিত্য মহৎ সাহিত্য? যুগে যুগে মহৎ সাহিত্যের ধরন পাল্টেছে, ধারণ পাল্টেছে। এবং শুধু তাই নয়, এক এক সময়ে এক এক সাহিত্যকে মনে হতে পারে যে এটা মহৎ সাহিত্য। কালজয়ী সাহিত্যকে মহৎ বলে গণ্য করা হয়েছে। এই যে কালের সঙ্গে যুক্ত তাকে আমরা সমকাল বলেই গণ্য করছি। সমকালের ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে আর একটা কাল, যার নাম শাশ্বত কাল। শাশ্বত সাহিত্য বা শাশ্বত কালের আবেদন নিয়ে আসা সাহিত্য, সেই সাহিত্য মহৎ সাহিত্য হিসেবে গণ্য। ধরে যাক টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, অবশ্যই মহৎ সাহিত্য। রবীন্দ্রনাথের গোরা অবশ্যই মহৎ সাহিত্য। কিন্তু এর পাশাপাশি শরৎচন্দ্রের কোনো রচনাকে কি ওই রকমভাবে আমরা দেখে দিতে পারবো? প্রশ্ন উঠবে। তার কারণ শরৎচন্দ্র বিশেষ একটা স্তর পর্যন্ত তিনি পঠিত হন, তারপর আর খুব বেশি চর্চিত হন না। একটা সময়ে শরৎ সাহিত্য প্রায় ঘরে ঘরে পঠিত হতো। এখন ওই গোড়ার দিকে আমরা শরৎ সাহিত্য পড়ি, তারপর আর শরৎ সাহিত্য সেভাবে ছুঁয়ে দেখি না। সিলেবাসে আছে ব্যাস ওইটুকুই, এর বাইরে খুব বেশি বেরোতে পেরেছেন কি শরৎচন্দ্র? একটু আগেই তারাশঙ্করের কথা উঠলো, বিভূতিভূষণের কথা উঠলো। এদের প্রত্যেকের কিছু কিছু লেখা অবশ্যই মহৎ সাহিত্য, অবশ্যই চিরকালীন বা শাশ্বত কালের একটা দাবি নিয়ে, আবেদন নিয়ে আমাদের সামনে হাজির, এটা ঠিকই। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। সেটা হচ্ছে যে মহৎ সাহিত্য এবং জনপ্রিয় সাহিত্য কি এক? জনপ্রিয় হলেই কি মহৎ সাহিত্য হবে? আবার যে সাহিত্য মহৎ সে কি সত্যি সত্যি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে? এ নিয়ে নানা রকমের মতভেদ আছে, এটা ঘটনা হিসেবে সত্যি। ধরুন একজন লেখক এই সময় খুব ভালো লিখছেন, ধরুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কালের বিচারে ধরুন আজ থেকে 500 বছর পরে কিংবা 300 বছর পরে
বা নিদেন পক্ষে 100 বছর পরে তার কটা লেখা সেভাবে গ্রহণযোগ্য হয়ে উঠবে? কারণ এই 100 বছরে আরও 1,500 সাহিত্যিক এসে হাজির হবেন তো? যদি হন তাহলে ওই আগের সাহিত্যিকরা কি হিসেবে পরিগণিত হবেন? তাদের সেই সাহিত্য কি আর সেই জাতীয় সমকাল কি উপস্থাপন করতে পারবে? এই প্রশ্নগুলো উঠে পড়ে। তার কারণ প্রতি যুগে ভিন্ন ভিন্ন রকমের রুচিবোধ, রসবোধ, দাবি, সমস্যা, সংকট, সমাজ জীবনের নানাবিধ বিবর্তন, আমাদের জীবনযাপনের পদ্ধতিগত পার্থক্য, এগুলো ঘটবেই। এবং সেটার সঙ্গে মিলিয়ে যদি না আমি গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, যা কিছু তথাকথিত সৃজনশীল সাহিত্য সেটা না রচনা করতে পারি, তাহলে আমি কিন্তু ব্যাকডেটেড হিসেবেই গণ্য হব। একটু আগেই জয়দীপ বলেছেন যে ইতিহাসের বিষয় নিয়ে লিখলে যে সেটা সমকাল স্পর্শিত হবে না, তা কিন্তু নয়। তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টান্ত টেনেছেন, বঙ্কিমের দৃষ্টান্ত অবশ্যই টানা যায়। অসংখ্য তিনি রোমান্স ধর্মী উপন্যাস লিখেছেন যেখানে ইতিহাস প্রচুর পরিমাণে উপস্থাপিত। কোথায় নেই? দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, কপালকুণ্ডলা, কিংবা ওদিকে আমরা যদি ধরি রাজসিংহ, এবং তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে রাজসিংহের মতন ওই রকম প্রখর ঐতিহাসিক উপন্যাস তিনি আর একটাও লেখেননি। এটা ঘটনা হিসেবে সত্য। কিন্তু হলে কি হবে, সেই ইতিহাসকে তিনি ব্যবহার করছেন তার কালের পাঠকের উপযুক্ত করে। ইতিহাসকে ইতিহাসের খোপের মধ্যে ফেলে তাকে অতীতচারিতার দিকে ঠেলে দেননি, বরং তাকে তার সমকাল স্পর্শিত করে তোলবার, স্পন্দিত করে তোলবার একটা চেষ্টা তার ছিল। এবং প্রত্যেকটা সাহিত্যিকের মধ্যে এই ব্যাপারটা থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সমকালকে আমরা আজকের দিনের, ধরা যাক আমরা একবিংশ শতকের এই দ্বিতীয় দশক শেষ হয়েছে, তৃতীয় দশকের সূচনা হচ্ছে, আজকে 2021 তৃতীয় দশকের সূচনা। সেই সময়ে কি কি ঘটনাগুলো ঘটছে চারপাশে আমাদের একটু খেয়াল করে দেখুন। আমি সেইগুলোকে একটু মানে কি বলবো, পয়েন্ট ওয়াইজ আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি। যেমন এই মুহূর্তে বিশ্বায়ন দ্বারা না, তার আগে প্রথম পয়েন্ট এটা, বর্তমানকাল প্রযুক্তির এবং আমার মনে হয় একই সঙ্গে পারস্পরিক বিযুক্তির। আমরা যতটা প্রযুক্তি ওরিয়েন্টেড, প্রযুক্তি দ্বারা প্রভাবিত, নিয়ন্ত্রিত, চালিত, বশীভূত, এবং আমাদের হাতে সবসময় একটা মুঠো ফোন থাকে, এবং সেই মুঠো ফোনে যদি না ঠিকভাবে ইন্টারনেট কানেকশন থেকে আমরা বিপন্ন বোধ করি, এইরকম অবস্থা যখন আমাদের চলছে, তখন খেয়াল করে দেখুন আমরা কতখানি পরস্পর থেকে বিযুক্ত হয়ে আছি, বিচ্ছিন্ন হয়ে আছি। আপনারা বলুন কেন? এই তো সভা হচ্ছে, হ্যাঁ ঠিকই সভা হচ্ছে, সেইখানে তারাই এসেছেন যাদের প্রয়োজন, যাদের প্রয়োজন নেই তারা এই সভা থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা যে মুহূর্তে কোনো একটা পত্রিকা পাই, যদি সেখানে আমার লেখাটা ছাপা হয়, আগে আমরা দেখি আমার লেখাটা ইনট্যাক্ট ঠিকঠাক আছে কিনা, তারপর অন্যের লেখাটা চোখ বোলাবার অবকাশ পাই। যদি কেউ ভালো লেখেন তাহলে সেটা কন্টিনিউ করি পড়ায়, নচেত বাস ভাল লাগছে না, ট্র্যাশ, এই বলে দূরে সরিয়ে রাখি। এই রকমভাবে আমরা কিন্তু পরস্পর বিচ্ছিন্ন হচ্ছি, বিযুক্ত হচ্ছি। প্রযুক্তি যেমন আমাদের কিছু দিচ্ছে, তেমনি এই যে মানসিক বিচ্ছিন্নতা, একে অন্যের থেকে সরে যাচ্ছি, আমাদের অনাত্ম একটা ভাব স্পষ্ট হয়ে উঠছে ভিতরে ভিতরে। আমরা একেবারেই নিজেদের অর্গলবদ্ধ করে রাখছি, মানে মনের দিক থেকে মানসিক একটা ক্ষোভে ঢুকে যাচ্ছি। এইটা আমাদের সাহিত্যের মধ্যে আছে, আসছে, খেয়াল করে দেখবেন। আমরা একটা সময় দেখেছিলাম যে কিভাবে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে টুকরো টুকরো নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিণত হচ্ছে। এই যে পরিবারের ধরন, সেই পরিবারের ধরনগুলো আজকের আমরা উপন্যাসে, ছোট গল্পে এগুলো লক্ষ্য করতে পারছি। নিশ্চয়ই আপনারা সেটা খেয়াল করেছেন। সমকাল এইভাবে স্পর্শ করে যায় আমাদের সৃষ্টি চেতনাকে, স্রষ্টাকে এবং তার সৃষ্টিকে।